আপনি স্পিরিট দেখেন, বুঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার প্রশ্নটা অত্যন্ত অবান্তর, আপনার প্রশ্নটা আপনার ক্লিয়ার করার কিছু নাই, আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ হয়েছে, সনদ হয়েছে এখানে। ভাইয়া ভাইয়া আমি কথা বলছি, ভাইয়া আমি কথা বলছি, ভাইয়া ভাইয়া আমি উত্তরটা, এই জন্য উত্তরটা বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে বলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহেরেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন, সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনি না, আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা না বলে নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হ্যাঁ বা না ভোট দিলেন কেন? ভাই আপনি আপনি একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট না, আপনি সাংবাদিক। আমি কেন জনগণকে হ্যাঁ ভোট দিতে বললাম? কেন প্রশ্ন করার অধিকার আপনি সাংবাদিক হিসেবে রাখেন না? আপনি সাংবাদিক হিসেবে কেন রাখেন না? আপনি এটা কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার, কেন বলতে পারেন না? কেন আমি কি করবো? আমি আপনাকে দায়বদ্ধ নই। জনগণ তো আপনি না, জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক সাংবাদিক, সাংবাদিক ভাই সাংবাদিক, সাংবাদিক জনগণ না। আগে আমি বলছি যে জামাত যে ঘোষণা দিল সকালেই, যে বিএনপির নির্বাচিত সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামাত কোন ধরনের শপথ নিবে না, অর্থাৎ বয়কট করতে চাচ্ছিল। কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম যে জামাত শপথ নিল, এবং দুটি বিষয় শপথ নিল। কেন জামাত হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করলো, অথবা তার আগে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? না না, হুট করে সিদ্ধান্ত নেওয়ার তো প্রশ্ন না। প্রশ্নটা হলো আমরা 11টা পর্যন্ত জানি না যে বিএনপি স্বাক্ষর করবে না। বিএনপি বলেছে স্বাক্ষর করবে না, আগে জানিয়েছে, তখন আমরা বলেছি বিএনপি স্বাক্ষর না করলে জামাত ইসলাম স্বাক্ষর করবে না। পরবর্তীতে জামাত বিএনপি দুইটার মধ্যে একটা স্বাক্ষর করেছে। একটি স্বাক্ষর যখন করেছে, রাজনীতি তো এটা বাইবেলিক না যে যা পুলিশ লেখা আছে আমাদের শুধু সেই অনুযায়ী চলতে হবে। রাজনীতি হলো সময়ের প্রেক্ষাপটে, আলোচনার পরিপ্রেক্ষিতে, ঘটনার কে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে চলমান প্রক্রিয়া, একে আমরা রাজনীতি বলি। রাজনীতি মনে রাজনীতি এমন কিছু বিষয় না যেটা বাইরে যাওয়া যাবে না, টেক্সট বুকের বাইরে যাওয়া যাবে না। এখানে আমাদের নির্বাচন অংশগ্রহণ করেছিলাম দুইটি কারণে। একটি হলো সংসদ, কথা বলতে দেন, আমার কথাটা বলতে দেন, আপনি কথাটা বলতে দেন, সংসদ নির্বাচন। আরেকটি বলেছি গণভোটে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা গণভোটে যদি দস্তখত না, তাহলে আমরা বলেছি, কিন্তু পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের সামনে সুযোগ আছে। এখন একটা অচলাবস্থা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমরা দুইটাই দস্তখত করব। জামাত ইসলাম অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি সনদে দস্তখত করেছে। এখন আপনি বলছেন আগে না করলেন, এখন কেন করলেন? এতে কি মহাপদ অশুদ্ধ হয়ে গেছে ভাইয়া? এটা নিয়ে আমি এই জন্য বলছি মানুষের মনে পরিষ্কার, তার মানে খুব পরিষ্কার, আমরা জনগণের প্রয়োজনে চাহিদা অনুযায়ী যখন যতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার, জামাত ইসলাম ততটুকু ফ্লেক্সিবল হবে। জামাত কোনো মৌলবাদী দল নয়। জামাত এখানে তার ফান্ডামেন্টালিস্ট না, এটার থেকে আমরা সরে আসতে পারবো না। জামাত জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছে, জনগণের কল্যাণের জন্য যখন যেটা ভালো হবে জামাত সেইটা গ্রহণ করবে। জামাত নিজের অবস্থানকে ধরে রাখবে না। এই শর্ট টাইমে জনগণের কাছ থেকে কি ইঙ্গিত পেলেন যে না, তারা বলছে দুটি বিষয়ে শপথ নিতে? এর আগে বললেন, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বললেন যে না, শপথ নিবে না। তার মানে কি বিএনপি কে একটা ট্র্যাপে ফেলতে চেয়েছিল যে জামাত সংসদে যাবে না, তোমরা সংসদ পরিষদের সদস্য হিসেবে ওথ নাও আর না নাও?
সেখানে জামাত কোনো ডায়াবেটিস নেবে না, বিষয়টা কি এরকম ছিল? ফেলার তো কোনো সুযোগ নাই, কারণ যদি জামাত সংসদে নাও যায়, আদৌ নাও যায়, তাতে সংসদে কোনো সমস্যা হবে না, কারণ বর্তমান সংসদে সরকারি দলের 2/3 অধিক ভোট আছে। তারা কোরাম সবসময় করতে পারবে, যে কোনো আইন পাশ করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদে যাওয়া না আসাটা এখন খুব একটা বার্গেনিং পয়েন্টের মধ্যে নাই। কিন্তু আমরা জামাত ইসলাম এটা স্পষ্ট করে জনগণের সামনে যে আমরা একটা প্রতিবাদ করলাম। প্রতিবাদটা হলো যে এই হাঁ ভোটে যারা হাঁ ভোটকে বাস্তবায়ন করতে হবে। এখন আগামী দিনে যেটা আমাদের হবে, যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আমি মনে করি ইঙ্গিত দেওয়া হয়েছিল হচ্ছে যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে ঐক্যমতে থাকবো, তোমাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু ততটুকুই করব যতটুকু জনগণের কল্যাণে হবে। এবং আমরা জনগণের কল্যাণের জন্য আজকে অংশগ্রহণ করেছি। তোমরা যদি সংবিধান সংশোধনের ব্যবস্থা না করো, তোমরা যদি হাঁ ভোটকে বাস্তবায়িত না করো, তোমরা যদি যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো না করো, তাহলে আমরা আগামীতে সংসদে থাকবো, কিন্তু রাজপথকেও আমরা ছেড়ে দিব না, আমরা রাজপথে আসবো। অর্থাৎ রাজনীতিটা আরো জটিল করে ফেলা হচ্ছে, সরকার যেন সেটা অনুধাবন করে। এই চাপটাই সরকারকে দেওয়া হয়েছে এই 1 ঘন্টার ডিসিশন পরিবর্তনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। এখন জটিলতার কথা বলছেন, এই জটিলতা কি জামাতই সৃষ্টি করলো কিনা? বিএনপি ওথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, কিন্তু জামাত একই সঙ্গে দুটো ওথ নিয়েছে। এখন মনে করুন যে বিএনপি আর এই বিষয়ে কোনো ধরনের নতুন করে কোনো শপথ নিবে না, জামাত এনসিপি দুটি বিষয়ে শপথ নিয়েছে। সংসদে এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কিনা? আমি সাংবিধানিক প্রশ্নে বলছি, শপথের ক্ষেত্রে বলছি, সংস্কারের ক্ষেত্রে বলছি না। সংস্কার করা না করা এগুলো পরে কথা, কিন্তু এই যে জামাত যে এবং এনসিপি সদস্যরা যে দুটি বিষয়ে ওথ নিল, আর বিএনপি একটি বিষয়ে ওথ নিল শুধুমাত্র এমপি হিসেবে, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? সৃষ্টি হবে। জটিলতা কোথায় সৃষ্টি হবে? সংসদে না সংসদের বাইরে? সংসদে জটিলতা হওয়ার কোনো সুযোগ নাই। সংসদ তো তার নিয়ম মোতাবেক চলবে, সংসদে কোনো জটিলতা হওয়ার সুযোগ নেই। জামাতে ইসলাম এবং এনসিপি আমরা বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি, ওয়াকআউট করতে পারি, প্রতিবাদ করতে পারি, সেটা ততটুকু গ্রহণযোগ্য নাও হতে পারে। সরকার সেটা আমলে নাও নিতে পারে, সরকার আমলে নিতে হবে, আমাকে নিতে বাধ্য করার মতো শক্তি আমরা অর্জন করি নাই। আমরা এই 77টা আসন নিয়ে আমরা সংসদকে আমাদের অনুযায়ী কথা বলতে বাধ্য করতে পারি না, সংসদীয় রীতিনীতিতে এটা অ্যালাউ করে না। কিন্তু যেহেতু ঐক্যমতটা ছিল, যেহেতু গণভোটটা ছিল সংসদের বাইরে, এখন পর্যন্ত সংসদের মধ্যে সেটা যায় না, এখন সংবিধান অনুষ্ঠিত করা হয় নাই, ফলে বিরোধী দল রাজপথে বিষয়টি নিয়ে ফয়সালা করার চেষ্টা করবে। এখানে সরকারকে বাধ্য করবে, হ্যাঁ সেখানে সরকারকে বাধ্য করবে রাজপথে যে এই সংস্কার যে আছে হাঁ ভোটটাকে বাস্তবায়িত করার জন্য জামাত ইসলাম এনসিপি অবশ্যই সরকার বাধ্য করতে। তার জন্য যদি আবার নতুন করে রক্ত দিতে হয়, আবার নতুন করে নিপীড়ন নির্যাতন শিকার হতে হয়, আবার যদি এই সরকার জালিম রূপ ধারণ করে, তারপরেও এই সরকারের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জন্য জামাত এবং এনসিপি রাজপথে নামবে। এই বার্তাটাই গতকালকে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে আমরা দস্তখত করবো না, পরবর্তীতে আমরা দস্তখত করছি দেশের স্থিতিশীলতার জন্য, সরকারকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সরকার যদি একটি সময়ের মধ্যে না করে, তাহলে ইনশাল্লাহ আগামীতে রাজপথ উত্তপ্ত হবে। নাকি জামাত বুঝতে পেরেছে? আপনি কেবলমাত্র যে ব্যাখ্যাটি দিলেন, জামাত সংসদে না গেলেও তাদের ব্রুট মেজরিটি রয়েছে, সংসদ কার্যক্রম পরিচালনার জন্য তাদের যথেষ্ট সদস্য সংখ্যা রয়েছে, যে কোনো বিল আনার ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে তাদের সেই সক্ষমতা রয়েছে। এটা অনুধাবন করেই পরবর্তীতে জামাত ভাবলো যে না গেলে তো, শপথ না নিলে একটা নির্দিষ্ট সময়ের পরে আসন শূন্য ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে আবার নতুন করে নির্বাচন হতে পারে। এই ভাবনা থেকে জামাত পরবর্তী সিদ্ধান্ত বদলাবে। এই ভাবনা পরবর্তী হবে করে, এবার আমরা আগে জানি না। আমরা যেদিন 77 সিট পেয়েছি সেদিনই তো আমরা জানি যে সংসদে আমাদের ভারসাম্য নাই, সংসদের আমাদের প্রভাব নাই, সেটা আমরা তখনই জানি। আমরা যদি ফলাফল রিজেক্ট করতাম, ফলাফল তাহলে আমরা নিতে পারতাম। আমরা যদি জানি সংসদে আমরা সরকারকে বাধ্য করতে পারবো, সেদিনই জানি, ফলাফল ঘোষণা হওয়ার পরে জানি। কাজে আমরা তো তখন সিদ্ধান্ত নিতাম যে না, আমরা নির্বাচনটাকে মানি না। কিন্তু আমরা সংসদে থাকবো, তবে আমরা এটা জানি এই সংসদে আমরা সরকারকে
জনগণের অধিকার বাস্তবায়নে বাধ্য করতে পারবো না। এই জন্য এখানে একটা পোস্ট দেওয়া হলো, বলা হলো হ্যাঁ আমরা করব না, কিন্তু এখন করছি, কিন্তু করছি মনে রাখবো আমরা রাজপথ ছাড়বো না। তোমরা যদি একটা দৃশ্যমান সময়ে এটা বাস্তবায়িত না করো, হ্যাঁ ভোট বাস্তবায়িত না করো, এবং তোমরা যদি এই জুলাই সনদে যেটা এগ্রি করেছো দস্তখত না করো, অনুধাবন না করো, তাহলে আগামীতে এই সরকার চলতে পারবে কি পারবে না এটা রাজপথে সিদ্ধান্ত নেওয়া হবে। ইনশাল্লাহ জামাত এনসিপি রাজপথ ছাড়বে না, আমাদের মোকাবেলাটা আবার রাজপথ হতে যাচ্ছে, এটাই ইঙ্গিত বহন করে আমাদের 1 ঘন্টা সিদ্ধান্ত পরিবর্তনের আমার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য তো আপনার এই ধরনের ওথের প্রয়োজন নেই, শপথের প্রয়োজন নেই। আপনি নিজে একজন সাবেক পার্লামেন্টারিয়ান, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো বিষয়ে সংশোধনী আনা যায়, সংশোধনের প্রস্তাব পাশ করা যায়, অথবা সংসদেই বাদ দিলাম নতুন নতুন প্রস্তাব পাশ করা যায় বা সংস্কার করা যায়। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেইগুলো করার জন্য কেন ওথ নিতে হবে? এগুলো তো চলমান প্রক্রিয়া, এখানে কেন শপথের বিষয়টি আসছে? আর গণভোটের কোথায় বলা আছে, গণভোটের এটি কোথায় বলা আছে যে গণভোটে হাঁ যুক্ত হলে তার মাধ্যমে এই যে সংসদ সদস্যরা তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাউন্ট হবে? দেখেন, বেইমানি কাকে বলে, বেইমানি অর্থটা কি? অর্থাৎ আমি যে কথাটা বলেছি আপনার সঙ্গে গুড ফেইথে, এটা পরবর্তীতে সেখান থেকে সরে যাওয়া, এটার নামে বেইমানি। কোথাও লেখা থাকে না, লেখার নাই। আপনারা তাহলে এই সংস্কার নিয়ে গত 7 মাস 8 মাস কি আলোচনা করলেন, কি কথা বললেন? আপনি দক্ষিণ প্লাজায় গিয়ে, দক্ষিণ প্লাজায় গিয়ে কি দস্তখত করলেন? বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়া, দুজনে ছাতা মাথায় দিয়ে কি দস্তখত করলেন? এখন আপনি শুনে কি, আপনি স্পিরিট দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনি এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার প্রস্তাবটা ক্লিয়ার করার কিছু নাই, আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ হয়েছে, সনদ হয়েছে। এখানে এই জন্য উত্তরটা বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে বলছেন, কারণ সনদ হয়েছে। এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহেরেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং সেখানে আপনি ওয়ার্ড অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহ আপনি বাস্তবায়িত করেন। আপনাকে তো নোট অফ ডিসেন্ট বাস্তব করতে বলা হয়নি, নাকল করা হয়, কিন্তু আপনি নীতিগতভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন না, আপনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই গণভোটের সঙ্গে আপনি যাবেন এবং গণভোটে অংশগ্রহণ করেছেন, এবং আপনি সেখানে হ্যাঁ বা না ভোট দিয়েছেন, এবং সেখানে বিশাল আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করে 2,25,00,000 আওয়ামী লীগেরা না ভোট দিয়েছে। এখন ইনক্লুসিভ নির্বাচন হিসেবে প্রমাণিত হয়েছে। কাজে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনি এই জুলাই সনদকে বাস্তবায়িত না করেন তাহলে জাতির সঙ্গে প্রবঞ্চনা করা হবে, এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনি না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা না বলে নির্বাচনে এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হ্যাঁ বা না ভোট দিলেন কেন? ভাই আপনি একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট না, আপনি সাংবাদিক। আমি কেন জনগণকে হ্যাঁ ভোট দিতে বললাম? আমি জনগণকে না, আমি মজিদ ভাই বলে, আমি জনগণকে কেন হ্যাঁ ভোট দিতে বললাম? তাহলে জনগণের সঙ্গে প্রবঞ্চনা করেছি? আমি কি হ্যাঁ ভোট দিতে বললাম? ঠিক আছে না, ঠিক আছে না, কি বললাম না? আপনি এইভাবে আপনি আমাকে সাইনবোর্ড দিয়ে দিলে অ্যাজ এ জার্নালিস্ট আমার আর প্রশ্ন করার কিছু থাকবে না। আপনি অবজারভেশন করতে পারেন, আপনি জার্নালিস্ট, আপনি জানতে চেষ্টা করতে পারেন, কিন্তু আমার জানাটা তো আপনি আমার জানাটা তো আমি আপনাকে আওয়ামী লীগ অ্যাক্টিভ বানাচ্ছি না, আমি বলছি অ্যাজ এ সাংবাদিক হিসেবে জার্নালিস্ট হিসেবে আপনার জানার অধিকার আছে, কিন্তু আমার বক্তব্যকে টুইস্ট করতে পারবেন না।
আমার জানাটা আমি যেটা বলবো সেটাকে প্রশ্ন করতে পারবেন না, আমার জানার তথ্যটাকে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি তো আমাকে স্পেসিফিক অ্যান্সার দিবেন, অ্যান্সার দেওয়ার আগে আপনি আমাকে বিএনপি আমি তো স্পেসিফিক আনসার আপনাকে দিলাম, স্পষ্ট আনসার দিলাম, আমি জানার চেষ্টা করছি আপনি সেই আনসারটাকে আপনি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সরি, আমি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা না, বরঞ্চ আপনি উত্তরটা দিতে পারছেন না। আমি বলছি, আমি খুব সুনির্দিষ্টভাবে বলেছি এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত এমপিরা সংস্কার পরিষদের সদস্য হবে এবং সেই সদস্য হিসেবে বিবেচিত হয়ে তারা শপথ নেবে, এটি কোথায় লেখা আছে? এইটা সংবিধানে লেখা আছে, ওইটা ওই সনদে লেখা আছে, জুলাই সংস্কার সনদ যেটা দস্তখত করেছেন ওইখানে পড়ে দেখেন, ওখানে লেখা আছে যেটা এবং এই সংবিধান প্রথম 6 মাস সংসদ বলে সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে, ওইটা ওই জুলাই সনদে লেখা আছে, জুলাই সনদে যে লেখা আছে তা ঠিক আছে, সনদে লেখা আছে, ওটা পড়েন। আমি তো শুধু অস্বীকার করছি না, আমি কিন্তু এই যে আমি আপনাকে এই টাইপের কোশ্চেন করার আগে কিন্তু আমি একটি শব্দ ইউজ করেছি যে আপনি সাবেক পার্লামেন্টারিয়ান, এবং সংবিধানের কোথায় লেখা আছে বা গণভোটের সঙ্গে সম্পৃক্ত যে কোনো সংজ্ঞায় কোথায়, আপনি জাতীয় সনদ তো, জুলাই জাতীয় সনদ তার সংবিধান না, সংবিধানে কোথায় লেখা আছে যে গণভোট সম্পৃক্ত যে কোনো এই ধরনের আয়োজনে তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বা অন্য যে কোনো বিষয়ে ওথ নেবে? এটা তো সংবিধানের অংশ না। আমি সেই বিষয়ে জানতে চেয়েছি জাতীয় জুলাই সনদ। জি বলুন। আপনি প্রশ্ন করেন, অনেকক্ষণ প্রশ্ন করেন, তারপর আমি একটা হ্যাঁ বা না বলে দেবো। না, আপনি তো বলছেন যে আমি কিছু টুইস্ট করছি, আমি টুইস্টটা কোথায় করলাম? আমি এই প্রশ্ন শেষ করলে পরে আমার প্রশ্ন এটাই যে শপথটা নিতে হবে কিসের আলোকে? সংবিধানের আলোকে। তো আপনি শপথ নিচ্ছেন তো সংবিধানের আলোকে, সংবিধানের কোথায়? আপনি প্রশ্ন শেষ করেন। আচ্ছা, আমার প্রশ্ন এটাই, বলুন। তারা উত্তরের মধ্যে কথা বলুন না তো। না বলবো না, কিন্তু যখন আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন তখন তো আমাকে প্রশ্ন করতে হবে। আপনি প্রশ্ন করে সাধারণ বিভ্রান্ত করবেন তখন কি করবো? আমি আটকাবো আপনাকে? আমার এই প্রশ্ন এটা আনকাট দেবো আপনাকে, বললাম আমি বললাম এটা পান্না ভাই, আনকার দেওয়ার মতো মানসিক শক্তি আপনার নাই। যাই হোক, সে কথা না, আমি আপনার প্রশ্নের জবাব দিই। আপনি এই ধরনের কথা বললে আমি আপনার প্রশ্নের জবাব দিই। আপনি এই ধরনের কথা বললে আপনি বারবার আমাকে হিউমিলিয়েট করছেন। আপনি আমাকে হিউমিলিয়েট করতে পারেন না। এইজন্য হিউমিলিয়েট করি করছি। হ্যাঁ, আপনাকে হিউমিলিয়েট করছি। আমি এখানে মনে হচ্ছে আমি আপনার কাউন্টার পার্ট। আমি শুধু আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। প্রশ্ন করে যাচ্ছেন, উত্তর তো নিচ্ছেন না। প্রশ্ন করে যাচ্ছেন, প্রশ্ন করে উত্তর তো নিচ্ছেন না। এই তো উত্তর থামাই দিচ্ছেন, তো উত্তর দিতে গেলে আপনি থামাই দিচ্ছেন, উত্তর দিতে গেলে থামাই দিচ্ছেন। অন্যদিকে আপনি মতো করে দিব উত্তর, কি আপনার উত্তর দিব? আমি তো আমার উত্তর দিব, আমি যেদিকে যাই উত্তরটা আমি দেবো। প্রথমত আমি আপনাকে স্বীকার করে নিচ্ছি, আমি আপনাকে হিউমিলিয়েট করার চেষ্টা করি, কারণ আপনি প্রশ্নের মাধ্যমে প্রশ্নগুলা করেন, উত্তরটা আপনি দিয়ে দেন। আমি উত্তর দিতে গেলে আপনাকে আমাকে থামিয়ে দেন, আপনি বলেন যে অন্যদিকে চলে যাচ্ছি। এখানে আপনি প্রশ্ন করেছেন, এই যে আবার কথা বলতে আসতেছেন। আমি যা কিছু বলবো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। কথা বলার কোনো মানে হয় না, এই কথা বলার কোনো মানে হয় না, এই কথা বলার কোনো মানে হয় না। আপনি একা প্রোগ্রাম করেন, সংবিধানে কোথায় লেখা আছে এটাই উত্তর দিতে দেন। আপনি প্রশ্ন করে তার সঙ্গে লম্ব করলেন কেন? সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয় নাই। এইবারে নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হয় নাই, এবং বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এইবারে নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে, কারণ এই সরকার যে নির্বাচন দিয়েছে এই সরকার সাংবিধানিক সরকার নয়, সংবিধানে নাই। কাজে এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তির দুইটা অংশ, একটি অংশ হলো জাতীয় সংসদ নির্বাচিত হবে এবং জাতীয় সংসদ প্রথম 6 মাস সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে, অর্থাৎ তারা লেজিসলেটিভ মেম্বার হবে, এবং এটা হবে কি হবে না সেই জন্য, এবং এই সংস্কারগুলো এবং অতীত সরকারের কার্যক্রমগুলোকে হ্যাঁ বা না ভোটে অর্থাৎ গণভোটে দেওয়া হয়েছে।
হ্যাঁ মানে হলো এই সংস্কারগুলা করা হবে, যে জুলাই সনদে যে সংস্কারগুলা করা হয়েছে সেই সংস্কারগুলা করা হবে। আর না ভোট মানে সংস্কার করা হবে না। এখানে দুইটি অংশ জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করেছে জনগণের ভোটে সংবিধানে সদস্য হওয়ার জন্য, সেখানে আমরা জয়লাভ করেছি সংবিধান সদস্য হওয়ার জন্য। তারা হয়তো মেজরিটি পেয়েছে, আমরা হয়তো মাইনরিটি হয়েছি, কিন্তু আমরা ইকুয়াল সদস্য। যেহেতু তারা মেজরিটি হয়েছে, তারা সরকার গঠন করার অধিকার পেয়েছে। কিন্তু এটা সংবিধানে, পুরনো সংবিধানে আছে, যে সংবিধানটাকে আমরা করি নাই, নির্বাচনের সাংবিধানিক ভাবে বৈধ হয় নাই। এই সংবিধানে গণভোট আছে, গণভোট সংবিধানে ছিল না, কিন্তু জুলাই সংস্কারের কারণে গণভোটটা হয়েছে। সেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ এই সংস্কারগুলো বাস্তবায়িত করতে হবে। বিএনপি এই সংস্কারের সঙ্গে বিরোধিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। তারা শপথ নিয়েছে একটি অংশে, আরেকটি অংশে শপথ নেওয়া হয় নাই। তাতে জনগণের সামনে বিএনপিকে বিশ্বাসঘাতক বলা যায়, কারণ জনগণ যেখানে হ্যাঁ ভোট দিয়েছে, সেখানে সে জনগণের স্বপ্নকে বাস্তবায়িত না করার জন্য সে বলেছে। কাজে ইনশাল্লাহ আগামীতে এই ফয়সালাটা রাজপথে হবে। সরকার ইচ্ছাকৃতভাবে রাজপথে দিয়েছে। এবার আমি আপনাকে প্রশ্ন করতে পারি? ভূমিকা করেন না। হ্যাঁ, ভূমিকা তো আমি কোথাও নেই, আপনি কথা বলতে দেননি, প্রশ্ন করতে দিচ্ছেন না, আমাকে ভূমিকা নিতে হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই সরকার সাংবিধানিক সরকার ছিল না, এটা আপনার কোথায় বলা আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে সংবিধানের আলোকে নির্বাচন করা হয়নি, এটি কোথায় লেখা আছে? এটা কে বলছে, কার বক্তব্য এটি? এটি উপদেষ্টা মানে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য যেটি তারা সাংবিধানিক সরকার নয়, অথবা যে নির্বাচনটি হয়েছে সেটি সাংবিধানিক ভাবে নির্বাচন হচ্ছে না, এটা ইউনূস সরকারের বক্তব্য? সেই সরকারের অধীনেই তো নির্বাচন হয়েছে। আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দেন, হ্যাঁ কি না, বা আপনি ব্যাখ্যাও করতে পারেন। তাহলে আমি উত্তর দিচ্ছি, আপনি কথা বলেন না। এই সংবিধানে কি লেখা কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে? এই সংবিধানে কি কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে? এই সংসদে কি লেখা আছে যে একটি গণভোট হবে? তাহলে এই কাজগুলো কেন হলো, কি কারণে হলো? এই কারণ হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই কাজগুলো হয়েছে। এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিপ্লবোত্তর, জুলাই বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নিয়েছে। এটা বিপ্লবের ফসল, এটা জুলাই উত্তর ফসল, এটা সাংবিধানিক ফসল নয়। কাজে সংবিধানে লেখার প্রশ্ন নয়। এই নির্বাচনটা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। ঐক্যমত ছিল কি, যে আমরা সংসদ নির্বাচন করব, সঙ্গে সঙ্গে গণভোট করব, এবং যে গণভোট যে ফলাফল হবে সেটা আমরা মেনে নেব, আর সংসদ নির্বাচনের যে ফলাফল সেটা আমরা মেনে নেব। আমরা সংসদীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, কিন্তু বিএনপি ওই গণভোটের ফলাফল মেনে নেয় নাই। এইখানে বলা হয়েছে বিএনপি জাতিসংঘে বেমানি করা হচ্ছে। এটা সংবিধানে কোথাও লেখা নাই, এবং এটা ডক্টর ইউনূসকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ইয়াতে সংবিধানে লেখা নাই। না থাকলে সংবিধানের আলোকে তারা শপথ নিয়েছে, সংবিধানকে কেউ অস্বীকার করেনি, বরং আপনাদের একটি অংশ সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, আমরা সেটা দেখেছি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা এত কথা বলছেন জামাত, এনসিপি, যে সবকিছু জনগণের ভিত্তিতে হয়েছে। জনগণ কোথায় এগুলো মেনে নিয়েছে? জনগণ তো বিএনপির সঙ্গেও রয়েছে। এখন শুধু যদি বলেন জনগণ সব এনসিপি আর জামাত ইসলামী, সেটি তো নিশ্চয়ই বিএনপি মানতে চাইবে না। তৃতীয়ত হচ্ছে, যাদের কথা আপনি বলছেন, যাদের দাবির পরীক্ষিতে এই জুলাই সনদ, এনসিপি, এবং সেই এনসিপি জামাতের এখন একটি অংশ, সেই এনসিপি কেন সবার সাথে প্রতারণা করে নির্বাচনের পরে স্বাক্ষর করতে গেল জুলাই সনদে? তারা তো নিজেরাই স্বাক্ষর করেনি। তাহলে এটা তো সবচেয়ে বড় প্রতারণা নয় কি জনগণের সাথে? এখানে আপনি কাউকে কিন্তু পরিষ্কার বলেছে আমরা এটা গণভোটের পরে আমরা দস্তখত করব। এটা তাদের পরিষ্কার বক্তব্য। কেন মানে কি? কেন কিন্তু আপনি জবাবদিহি করবেন না, সে তো আপনাকে জবাবদিহি করতে বাধ্য না। আপনি কেন প্রশ্ন করার অধিকার আপনি সাংবাদিক হিসেবে রাখেন না? আপনি সাংবাদিক হিসাবে কেন রাখেন না? আপনি এটা কেনটা হলো স্বামী স্ত্রীর ব্যাপার, কেন বলতে পারেন না? কেন আমি কি করবো? আমি আপনাকে জনগণ তো আপনি না, জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক জনগণ না, সাংবাদিক ভাই সাংবাদিক জনগণ না। সে বলেছে তার ঘনিষ্ঠ অবস্থান, তার অবস্থান যখন সে বলেছে আমরা এই গণভোটে আমরা এই সনদে স্বাক্ষর করবো না, গণভোটের পরে করবো। এবং তারা গণভোট আলাদা চেয়েছিল, তারা গণভোট আলাদা চেয়েছিল, তারা আলাদা গণভোট চেয়েছিল, কিন্তু আলাদা গণভোট হয় নাই। কিন্তু যেহেতু গণভোট হয়েছে, যেহেতু তারা হ্যাঁ বা না ভোট দিয়েছে, ফলে তারা এটাকে অনুমোদন দিয়েছে। হ্যাঁ, আমরা আলাদা চেয়েছিলাম,
সেই দাবি পূরণ করা হয় নাই, কিন্তু গণভোট এখন হয়েছে এবং জনগণ হ্যাঁ দিয়েছে, অতএব আমরা জনগণের পক্ষে। এখানে আপনি যে কথা বলেছেন জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির পক্ষে আছে বলেই জনগণ এই সংবিধানের অধীনে শপথ নিয়ে সংগঠন করেছে। তো জনগণ হ্যাঁ ভোটের পক্ষে আছে, সেই হ্যাঁ ভোট জনগণ যে ভোটে পাশ করেছে বিএনপি, তার চেয়ে বেশি ভোট পড়েছে হ্যাঁ ভোটের পক্ষে। যত সংখ্যক ভোট বিএনপি পেয়ে সরকার গঠন করেছে, পার্টি হয়েছে, অনেক বেশি ভোট হ্যাঁ ভোটে পড়েছে। অর্থাৎ জনগণে, বাংলাদেশের জনগণের বৃহৎ অংশ হ্যাঁ ভোটের পক্ষে। অতএব হ্যাঁ ভোটের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না, সে যারাই করেন। আমরা শেষ করবো মেজর আখতারুজ্জামান, আমি আর আপনার সঙ্গে বিতর্কে জড়াবো না। কিভাবে মানুষ বেশি ভোট দেয় সেটি নিয়েও প্রশ্ন আছে, এবং গণভোটে কোন কোন সেন্টারে 284%, সেটির প্রমাণও আমাদের কাছে আছে। এবং শুধু আপনার মিস ইনফরমেশনটুকু আমি ধরিয়ে দিই, এনসিপি কোথাও বলেনি গণভোটের পরে স্বাক্ষর করা হবে, এটি কোথাও বলেনি। আপনি যদি দেখাতে পারেন আমি সেদিন থেকে সাংবাদিকতা ছেড়ে দেব। এনসিপি কোথাও বলেনি যে গণভোটের পরে আমরা স্বাক্ষর দেব। তারা টাইম পাস করেছে, কালক্ষেপণ করেছে, কিন্তু আপনি জাতিকে মিস ইনফরমেশন দিলেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এটি কোথাও এনসিপি বলেনি যে আমরা গণভোটের পরে স্বাক্ষর করব, কিন্তু সেই নারেশনটি আপনি আমাদের সামনে দিলেন।